আমাকে ছেড়ে দে তুই। আমি একটা বাচ্চা মেয়ে। আমার সাথে এমন আচরণ করতে তোর লজ্জা করল না? তুই আমার বাসার দারোয়ান হয়ে আমার সাথে এরকম আচরণ করতে তোর একটু বিবেকে বাঁধল না? এত বড় সাহস হলো কি করে তোর? কে তোকে দিয়েছে এত বড় সাহস? আজকে তুই যদি আমার সাথে অন্য কোনো কিছু করস তাহলে এর পরিমাণ খুব খারাপ হবে। শেষবারের মতো বলে দিলাম, আমার বাসার দারোয়ান আমার মেয়ের সাথে এরকম আচরণ করে, এ কথা ভাবতেই আমার খুব হতাশিত হই। আমার বাসার দারোয়ান আমি বাসায় না থাকায় রাতের বেলায় নির্জন রুমে আমার মেয়েকে একা পেয়ে আমার মেয়ের সাথে জোর করে যা মন চায় তা। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছা। বন্ধুরা, আমি রাবেয়া আক্তার রোজ। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে গল্পটি বলবো তা আমার নিজের মেয়ের বাস্তব জীবনের একটি গল্প। নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় গল্পটিতে আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার জন্ম বাংলাদেশের বরগুনা জেলায়। আমার স্বামী একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ব্যবসার কারণে বেশিরভাগ সময় দেশের বাইরে অথবা দেশের ভিতরেই অবস্থান করে। মোটো কথা হচ্ছে, সে বাসায় খুব কম থাকে। আমার একটি মাত্র মেয়ে। আমার মেয়ে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, খুব মেধাবীও বটে। আমি আমার মেয়ে আমার স্বামীকে নিয়ে খুব ভালোই সংসার চলছিল। কিন্তু এর মধ্যে একটা আচমকা দুর্ঘটনায় আমি এবং আমার মেয়ের জীবনটাকে ব্যাহত করে দিয়েছিল। আমার মেয়ে তখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার মেয়ে আমার পাশের বাসায় প্রতিদিন থাকত। সেখানে সে প্রতিদিন পড়ালেখা করে। রাতে তার বিছানায় শুয়ে ঘুমিয়ে যেত। হঠাৎ একদিন তার রুম থেকে এক ধরনের অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম। তখন আমি ভাবলাম, হয়তো আমার মেয়ে স্বপ্ন দেখছে বা স্বপ্নে এরকম কিছু করছে। কিন্তু আমার ধারণা আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করল যখন প্রতিদিন রাতে আমার মেয়ে তুলির রুম থেকে এরকম ধরনের অদ্ভুত রকমের শব্দ আসতে থাকে। তখন আমার কাছে খুবই খারাপ লাগতে শুরু করে। আমি না পারি মেয়েকে কিছু বলতে এবং না পারি কিছু সহ্য করতে। কিন্তু আমি আমার মেয়েকে কখনো কোনোদিন সন্দেহ করি নাই, কারণ আমার মেয়ে কোনো খারাপ মেয়ে ছিল না। কিন্তু তার রুম থেকে এরকম ধরনের উদ্ভুত শব্দ আমাকে হতাশাগ্রস্ত করে ফেলেছিল। এইভাবে আমি লক্ষ্য করলাম, প্রতিদিন রাতে আমার মেয়ে তুলির রুম থেকে কেমন জানি অদ্ভুত আওয়াজ আসতেই থাকে। যদিও আমার মেয়ে তুলি এখনও অবিবাহিত, আমি মা হয়ে এমন বিশ্বাসটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। যদিও আমরা জানি রুম থেকে এমন শব্দগুলো আসে অন্য কোনো কারণে, কিন্তু আমার মেয়ের রুম থেকে এমন শব্দ আসাতে আমি অনেকটা বিস্মিত হই। কারণ কিছু কিছু শব্দ শুনলেই বোঝা যায় এটা কিসের শব্দ। এসব আওয়াজের সাথে সাথে আমার মেয়ে আবার কাকে যেন বলে, খুব বেশি হয়ে যাচ্ছে, এবার একটু সহনশীল হও। আমার মেয়ের এই অদ্ভুত শব্দ আর কান্না প্রতিদিন তার রুম থেকে আমি শুনতে পাই। বন্ধুরা, প্রকৃতপক্ষে এরকম ধরনের অদ্ভুত শব্দ আমার মেয়ের রুম থেকে আসলেও কোনো চিন্তার বিষয় থাকত না যদি আমার মেয়ে বিবাহিত থাকত। কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার মেয়ে মাত্র কলেজ পুরো একটা মেয়ে। তাকে তো আমরা এখনো বিবাহ শাদী কিছু দেই নাই। তারপরও বেশ কিছুদিন ধরে তার রুম থেকে এরকম ধরনের শব্দ আমাকে খুব কৌতূহলী করে তুলেছে। আমাদের রুম থেকে একটু দূরত্বে তুলির রুম, তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে আমার রুম থেকে শুনতে পাওয়া যায়। আমি খুব চিন্তিত, কারণ তুলি কি আমার চোখের আড়ালে খারাপ কিছু করে নাকি, তাও আবার আমাদের নিজেদের বাসায়। এরকম চিন্তা করতে করতে আমার মন খারাপ হয়ে যায়। আমি আজ রাতে না ঘুমিয়ে তুলির রুমের সামনে পাহারা দিব। আমার যেই কথা সেই কাজ। প্রতিদিনকার মতো রাতে পড়ালেখা শেষ করে তুলি যখন ঘুমিয়ে যাবে
আমি ঠিক দরজার পাশে গিয়ে ভেতরে কি অবস্থা হচ্ছে তা জানার চেষ্টা করলাম। আমি তুলির দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো প্রকার শব্দ শুনতে পেলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাত যখন গভীর হল, তখন সেই অদ্ভুত রকমের শব্দ আমি তুলির রং থেকে শুনতে পেলাম। আর মনে মনে ভাবলাম, যে করেই হোক, আজকে ভেতরে কি হচ্ছে তার রহস্য আমাকে অবশ্যই জানতে হবে। আমার মেয়ের জীবন এভাবে আমি নষ্ট হতে কখনো দিব না। ভেতরের অবস্থানটা দরজার সাহায্যে কোনোভাবেই বোঝার সুযোগ ছিল না, তাই আমি ভেতরে অবস্থানটা ভালো করে বোঝার জন্য আমি জানালা দিয়ে কিছুটা অনুভব করার চেষ্টা করলাম। আমি যখন জানালার দিয়ে আমার মেয়ের রুমের দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম হালকা ড্রিম লাইটের আলো রুমের মধ্যে জ্বলছে, কিন্তু আমার মেয়ে স্পষ্টত রুমের মধ্যেই ঘুমোচ্ছি। সেখানে আর কাউকে আমি দেখতে পেলাম না, কিন্তু শব্দটা কোথায় থেকে আসছে তা আমি ঠিক অনুভব করতে পারছিলাম না। কিন্তু আমার মেয়ে তো খুব স্বাভাবিক অবস্থায় ঘুমাচ্ছিল, তার মধ্যে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। খুব দ্বিধায় পড়ে গেলাম। শব্দটা কোথায় থেকে আসছে আমি ঠিক অনুমান করতে পারছিলাম না, কিন্তু আমার মেয়ে একবারের সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিল। মনে মনে খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম, আর ভাবলাম আগামীকালকে আমি নিজে আমার মেয়ের সাথে থাকব, তারপর দেখব শব্দটা কোথায় থেকে আসে। আমার যেই কথা সেই কাজ। পরের দিন আমি আমার মেয়েকে বললাম, মা তুলি, আজকে আমি তোমার সাথে থাকব। আমার খুব ভালো লাগছে না। তোমার বাবা সারা বছরই ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় থাকে, একা একা থাকতে আমার ভালো লাগে না। আজকে আমি তোমার সাথে থাকব, আমি আমার মেয়ের সাথে থাকব। এ কথা শুনে আমার মেয়ে তুলি খুব খুশি হয়ে গেলেন, এবং সেদিন রাতে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার তো ঘুম হচ্ছিল না। আমার সেই রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। কেনই বা আমার মেয়ে রাতে এরকম ধরনের অদ্ভুত রকমের আওয়াজ করে, তা আমাকে জানতেই হবে। আর যদিও কেউ আমার মেয়ের রুমে আসে, তাহলে কে, সেটা আমাকে জানতে হবে। এভাবে ঘুমের ভান ধরে আমি পড়ে রইলাম। হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার মেয়ের জানালার পাশ দিয়ে কেমন জানি একটা শির শব্দ করল। এরকম শির শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি চেয়ে দেখলাম কেমন যেন একটা গরম গরম বাতাসে আমার মেয়ের চুলগুলো উঠতে শুরু করল। এর কিছুক্ষণ পরেই আমার মেয়ে অচেতন অবস্থায় বলতে লাগল, আমাকে ছেড়ে দে তুই, আমি একটা বাচ্চা মেয়ে, আমার সাথে এমন আচরণ করতে তোর লজ্জা করল না? তুই আমার বাসার দারুণ হয়ে আমার সাথে এরকম আচরণ করতে তোর একটু বিবেকে বাঁধল না? এত বড় সাহস হলো কি করে তোর? কে তোকে দিয়েছে এত বড় সাহস? আজকে তুই যদি আমার সাথে অন্য কোনো কিছু করস, তাহলে এর পরিমাণ খুব খারাপ হবে। শেষবারের মতো বলে দিলাম। একথা বলার কিছুক্ষণ পরেই আমার মেয়ে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় কেমন জানি অদ্ভুত রকমের শব্দ শুরু করল। আমি বিষয়টা বুঝতে পারছিলাম না, কি হচ্ছে আমার মেয়ের সাথে? কেই বা আমার মেয়ের এত বড় ক্ষতি করছে? আমি ভাবলাম, নিশ্চয়ই এটা কোনো অশুভ শক্তি, যে শক্তি আমার মেয়েকে প্রতিনিয়তই কষ্ট দিচ্ছে। বিষয়টি খুব ভালোভাবেই আমি যখন বুঝতে পারলাম, তারপর আমি আমার স্বামীকে খবর দিলাম। আমার স্বামী বাসায় আসলে আমার স্বামীর কাছে বিস্তারিত বললাম। আমার স্বামী বলল, দেখো রাবিয়া, এটা একটা অপশক্তি। আমার মনে হয় এটা ডাক্তারের দ্বারা কোনো কাজ হবে না। এটার জন্য অবশ্যই আমাদেরকে ভালো একটা কবিরাজ দেখতে হবে, যে কিনা আমার মেয়েকে এরকম ধরনের অশুভ শক্তি থেকে বাঁচাতে পারে। তারপর আমার স্বামী আমাদের এলাকার একজন নামকরা কবিরাজের কাছে আমার মেয়েকে নিয়ে যায়। কবিরাজ আমার মেয়েকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, মা রাবেয়া, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি। তোমার মেয়ের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে মা রাবিয়া, মেয়ের দুঃখ কষ্ট হলে প্রত্যেক মারি কলিজায় আগুন লেগে যায়। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া বেগম, আমি তোমার মেয়ের জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তারপর বন্ধুরা,
কবিরাজ মশাই রাত্রে কিছু ধূপ জ্বালিয়ে আমার মেয়েকে সেখানে মাঝখানে বসালো। মাঝখানে বসানোর পর কি জানি একটা অদ্ভুত রকমের শব্দ আসতে শুরু করল। তারপর কবিরাজ মশাই বলল, কিরে বৎস, এই যে আমার সামনে মেয়েটি বসা দেখতেছিস, এই মেয়েটির কি সমস্যা? খুব তাড়াতাড়ি বল। তখন কে জানি বলতে শুরু করল, ওস্তাদ, ওর উপরে, বিশেষ করে ওদের বাসার ধারওয়ানের উপরে এক ভয়ঙ্কর জিন ভর করে আছে। আর সেই ভয়ঙ্কর জিন দারোয়ান বেশে সেই মেয়ের সাথে রাতের পর রাত বিরূপ আচরণ করে, যা কেবল শুধু এই মেয়েটিই দেখতে পায়। যে কারণে প্রতিদিন মেয়েটি রাতে এরকম ধরনের অদ্ভুত শব্দ করে। আর এই জিনটা এতই শক্তিশালী যে এটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারণেই। তখন কবিরাজ মশাই বলল, ওরে বৎস, তোদের কাছে সকল প্রকার সমস্যার সমাধান আছে। খুব তাড়াতাড়ি বল, কিভাবে, কি করলে এই মেয়ের কাছ থেকে ওই দুষ্ট জিন চিরতরে দূর হয়ে যাবে। তারপর বন্ধুরা, অবশেষে কবিরাজ মশাই আমাদেরকে জানালো, আমাদের সবচেয়ে শখের জিনিসটি যদি ওই জিনের নামে উৎসর্গ করে দেই, তাহলে সে আমার মেয়ের জীবন থেকে একেবারে চিরতরে সরে যাবে। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, আপনার প্রিয় জিনিস কি? আমি বললাম, আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার বিয়েতে উপহার দেওয়া আমার স্বামীর ডায়মন্ডের রিং, যার বর্তমান মূল্য প্রায় 10 লাখ টাকার উপরে। কবিরাজ মশাই বলল, এই ডায়মন্ডের রিং বিক্রি করে সমস্ত টাকা দিয়ে গরুর, ছাগল, ভেড়া জবাই করে ভালো করে সুস্বাদু করে পাক করে আমার দেখানো একটি গভীর জঙ্গলের মধ্যে রেখে আসতে হবে। তারপর বন্ধুরা, আমি এবং আমার স্বামী কবিরাজের দেখানো পথ অনুযায়ী সমস্ত কিছুর আয়োজন করে জঙ্গলে রেখে আসলাম। পরের দিন থেকে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার মেয়ের মধ্যে আর এরকম ধরনের লক্ষণ আমি অনুভব করি নাই। আমার মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ। এখন আমরা সকলে মিলে অনেক ভালো আছি, সুস্থ আছি। তবে বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলবো, পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যা কখনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে এমন কিছু আছে যা মানুষ মাঝে মধ্যে বিশ্বাস করতে কষ্টসাধ্য হয়। কিন্তু বাস্তবতা এটাই সত্য, পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা কখনো মানুষ ভেদ করতে পারে না। প্রকৃতপক্ষে বন্ধুরা, রহস্য ঘেরা পৃথিবী, রহস্যময় পৃথিবী আজীবন থাকবে রহস্যময় হয়ে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।